আসসালামু আলাইকুম। ক্লাস 10, আশা করছি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা পড়েছিলাম লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো আগের দিন আমরা ওটা শেষ করে নিয়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনসোলেশন। ইনসোলেশন মানে ইনকামিং সোলার রেডিয়েশন। আগের দিন আমরা যেটা পড়েছিলাম বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান এবং সেই উপাদানগুলো কত অনুপাতে আছে, গ্যাসগুলো কতটা অনুপাতে বায়ুমণ্ডলের মধ্যে অবস্থান করছে, আর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর কোন স্তরকে কি বলে ইত্যাদি আমরা আগে পড়েছিলাম। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইনসোলেশন। ইনসোলেশন মানে হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, মানে সূর্য থেকে আগত সৌর বিকিরণ বা সৌর রশ্মি। আমরা জানি পৃথিবীতে সকল শক্তি মূল উৎস হলো সূর্য। তাই সেই সূর্য থেকে যে রশ্মিটা আসছে, এই যে দিনের বেলায় আমরা সব কিছুই দেখতে পাচ্ছি আলোকিত হচ্ছে, এটা কোথায় আসছে? সূর্য থেকে আসছে। তাহলে সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেটাকে বলা হচ্ছে ইনসোলেশন, ইনকামিং সোলার রেডিয়েশন। দেখো এখানে বোর্ডে তোমাদের ছবি দেওয়া হয়েছে সূর্য এবং নিচে আছে ভূপৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ। সূর্য থেকে সৌর রশ্মি আসছে কোথায়? আর্থে, এবং যেটা আসছে সেটা শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন হিসাবে আসে। এবং দেখো সূর্যের বাইরের যে তাপমাত্রা সেটা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূর্যের বাইরের পৃষ্ঠে তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মোট তাপ শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গ আকারে প্রতি সেকেন্ডে 2,97,000 কিলোমিটার বা 1,86,000 মাইল বেগে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। একেই বলে সূর্য রশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। তাহলে সূর্যের যে তাপ সেটা 200 কোটি ধরা হচ্ছে, সেই 200 কোটির মধ্যে 1 ভাগ মাত্র পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। তাহলে একটা কথা ভাবো, যদি 1 ভাগ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার দ্বারা এত বেশি আলোকিত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। যদি 200 কোটি ভাগ আসতো তাহলে হয়তো আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম না, বা কোনো জীবই পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না, সবকিছুই পুড়ে ছাই হয়ে যেত। তাই সেই 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। সেটা কি রূপে আসে? ক্ষুদ্র তরঙ্গ রূপে বা শর্ট ওয়েভ হিসাবে পৃথিবীতে এসে পৌঁছায়। এবং কত কিমি বেগে আসে? 2,97,000 কিলোমিটার বেগে এসে পৃথিবীতে পৌঁছায়। তাকে বলা হয় ইনসোলেশন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইনসোলেশন কি, তো ইনসোলেশন হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, সূর্য থেকে আগত সৌর বিকিরণ। সূর্য পৃষ্ঠে তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে তাপমাত্রা বা সূর্যরশ্মি পৃথিবীতে আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে, আর 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। তার গতিবেগ কত? সূর্য থেকে যে আলোক রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছায় তার গতিবেগ হচ্ছে 1,97,000 কিলোমিটার। তাহলে ইনসোলেশন কাকে বলে? না, ইনসোলেশন হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। সূর্যের বাইরে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের মোট তাপ শক্তি 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ মাত্র পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, যার গতিবেগ হচ্ছে 1,97,000 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় এবং পৃথিবীকে উত্তপ্ত করে ক্ষুদ্র তরঙ্গ রূপে, তাকে বলা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। এবার দেখো সূর্য থেকে যে পরিমাণ সৌর বিকিরণ পৃথিবীতে বা সৌররশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে 200 কোটি ভাগের মধ্যে সেটা হচ্ছে 1 ভাগ, তাই তো? সেই 1 ভাগকে আমরা কত হচ্ছে? 100%। তাহলে সেই যে 1 ভাগ সেটাকে আমরা 100 ধরে নিচ্ছি। সেই 100 ভাগের মধ্যে 34 ভাগ হচ্ছে অ্যালবেডো। তাহলে অ্যালবেডো কাকে বলে? না, সূর্য থেকে আগত সৌর বিকিরণের 34% অংশকে বা সৌর বিকিরণকে অ্যালবেডো বলে, যা ভূপৃষ্ঠকে কোনো রকম উত্তপ্ত করতে সাহায্য করে না। তাহলে 100 থেকে 34 বাদ দিলে কত পড়ে থাকছে? 66, মানে 66%। 66%কে আমরা কি বলছি? কার্যকারী সৌর বিকিরণ। তাহলে কার্যকারী সৌর বিকিরণ কত পার্সেন্ট? 66%। তাহলে বোঝা গেল ইকুয়েশনটা, যে 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ আসছে, 1 ভাগকে ধরছি 100%,
100% মধ্যে 34%কে অ্যালবেডো বলা হচ্ছে, কারণ সূর্য থেকে আগত যে রশ্মিটা তার যে 100 ভাগ তার মধ্যে 34 ভাগ পৃথিবীতে আসে না, মেঘে দ্বারা বা বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। তাহলে যদি 100 থেকে 34 ভাগ চলে যায় তাহলে কত থাকছে 66%। সেই যে 66% সেটাকে আমরা বলছি কার্যকারী সৌর বিকিরণ। সেই 66% ভূপৃষ্ঠে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই পিকচারটাতে দেখো সূর্য এবং আর্থ, তাহলে সূর্য থেকে রশ্মিটা আসছে, দেখো সূর্য থেকে রশ্মিটা আসছে, তাই তো, এটা হচ্ছে আর্থ। তাহলে সূর্য থেকে রশ্মিটা এসে ডাইরেক্ট পৃথিবী পৃষ্ঠে আসবে, কিন্তু সেটা না হয়ে আমাদের যে বায়ুমণ্ডলে যে মেঘস্তর রয়েছে বা বায়ুমণ্ডলে যে বিভিন্ন ধূলিকণা রয়েছে, গ্যাসীয় উপাদান রয়েছে, তার দ্বারা প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে। দেখো সূর্য থেকে আসছে, এসে আমাদের সূর্য থেকে আসা বলে সেটা পৃথিবীতে আসা দরকার, কিন্তু সেটা পৃথিবীতে না এসে সেটা আবার মেঘের দ্বারা বায়ুমণ্ডলে ধূলিকণার দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তাই যে অংশটা ফিরে যাচ্ছে তাকে আমরা বলছি অ্যালবেডো। তাহলে অ্যালবেডো কাকে বলে বুঝলাম। দেখো আমরা একটু আগে পড়লাম যে ভূপৃষ্ঠকে রশ্মি উত্তপ্ত না করে মেঘমণ্ডল বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে আবার উপরে ফিরে যাচ্ছে, তাহলে সেটাকে অ্যালবেডো বলছি। অ্যালবেডোকে ধরা হচ্ছে কত 34%। 100 ভাগের মধ্যে 34 ভাগ হচ্ছে অ্যালবেডো। সে অ্যালবেডোটা কিসের দ্বারা প্রতিফলিত হচ্ছে? মেঘ, বায়ুমণ্ডল ইত্যাদি দ্বারা প্রতিফলিত হচ্ছে। দেখো তাহলে মেঘের দ্বারা কত পার্সেন্ট প্রতিফলিত হচ্ছে? 34%কে আবার ভাগ করা হচ্ছে, 25% মেঘের দ্বারা প্রতিফলিত হচ্ছে। বায়ুমণ্ডলের দ্বারা 7%, ভূপৃষ্ঠের দ্বারা মাত্র 2% প্রতিফলিত হচ্ছে। তাহলে অ্যালবেডো কাকে বলে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে পারবে। জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে অ্যালবেডো হচ্ছে যে সূর্য থেকে আগত সৌররশ্মি 34 বা 34% পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত না করে বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা বা মেঘের দ্বারা প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে। অ্যালবেডো কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করছে না। অ্যালবেডো কত পার্সেন্ট রয়েছে? 34%। 34%-এর মধ্যে মেঘের দ্বারা প্রতিফলিত হচ্ছে 25%, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের দ্বারা প্রতিফলিত হচ্ছে 7%, আর ভূপৃষ্ঠর দ্বারা 2% প্রতিফলিত হচ্ছে। এবার দেখো যে আমরা একটু আগে পড়লাম যে 100 ভাগের মধ্যে 34 ভাগ হচ্ছে অ্যালবেডো, মানে 34 ভাগ যে সূর্যরশ্মি সেটা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত না করেই ফিরে যাচ্ছে। কিন্তু সেই 100 ভাগের মধ্যে যদি 34 ভাগ চলে যায় তাহলে পড়ে থাকতে 66 বা 66%। সেই 66%কে আমরা কার্যকারী সৌর বিকিরণ বলছি। তার কারণ 66% সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠে শোষিত হচ্ছে এবং পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে। এবার 66% সূর্যরশ্মি কিসের দ্বারা মানে শোষিত হচ্ছে সেটা আমরা পড়বো। যেমন মেঘ ও বায়ুমণ্ডলের দ্বারা 19% শোষিত হচ্ছে, মেঘপুঞ্জের দ্বারা 23%, প্রত্যক্ষ সৌর বিকিরণ মানে একদম ডাইরেক্ট ভূপৃষ্ঠে আসছে 90% বা 19%, আর মহাশূন্য থেকে 5%। তাহলে এই 66% সৌর বিকিরণ কি হচ্ছে? ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করছে, তার জন্য তাকে বলা হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। কিন্তু 34% সূর্যরশ্মি যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করেই মেঘ এবং বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে, তাকে আমরা বলছি অ্যালবেডো। তো যদি তাহলে 3টে কোশ্চেন আমরা এখান থেকে পেলাম। একটা হচ্ছে ইনসোলেশন কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, আর কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে। আবারও বলছি, অ্যালবেডো কি না সূর্য থেকে আগত সৌররশ্মির বা সৌর রশ্মির 100% বা 100%-এর মধ্যে 34% ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে মেঘকণা বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে, তাকে আমরা বলছি অ্যালবেডো। তাহলে 100%-এর মধ্যে যদি 34% বেরিয়ে যায় তাহলে পড়ে থাকছে 66 বা 66%। 66% সূর্য কিরণ বা সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সহায়তা করছে, ভূপৃষ্ঠে দ্বারা শোষিত হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, সাহায্য করছে উত্তপ্ত হতে, তার জন্য তাকে কার্যকারী সৌর বিকিরণ বলা হয়ে থাকে। তাহলে ইনসোলেশন কাকে বলে? সূর্য থেকে আগত সৌররশ্মি, ইনকামিং সোলার রেডিয়েশন। আর একটা হচ্ছে অ্যালবেডো কাকে বলে হবে, আর কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি।
এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনসুলেশন নিয়ন্ত্রণের কারণ। এটা তোমরা ব্রড কোশ্চেন হিসাবে রেডি করবে, ঠিক আছে? ইনসুলেশন নিয়ন্ত্রণের কারণগুলো ব্রড কোশ্চেন হিসাবে অবশ্যই এগুলোকে রেডি করবে। তো আমরা একটু আগে পড়লাম ইনসুলেশন কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, কার্যকারী সৌরবিকিরণ কাকে বলে। এবার যে ইনসুলেশনটা হচ্ছে সেই ইনসুলেশন কোন কোন বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটা আমরা পড়ব। তাহলে ইনসুলেশন নিয়ন্ত্রণের কারণগুলো কি কি? সূর্য রশ্মির পতন কোণ মানে অ্যাঙ্গেল অফ দ্য সান, তারপরে কি না দিবাভাগের দৈর্ঘ্য লেন্থ অফ দ্য ডে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ অ্যান্ড সানস অ্যান্ড সৌর কলঙ্ক আবহাওয়া মণ্ডলের স্বচ্ছতা ক্লাউডিনেস। তাহলে ইনসুলেশন নিয়ন্ত্রণের কারণ কি কি? এটা হচ্ছে সূর্য রশ্মির পতন কোণ, দিবাভাগের দৈর্ঘ্য, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সৌর কলঙ্ক আবহাওয়া মণ্ডলের স্বচ্ছতা। এবার এগুলোকে আমি একটা একটা করে ডিটেলসে আলোচনা করছি। এবার আমরা ইনসুলেশন নিয়ন্ত্রণের কারণগুলি একে একে পড়ব। প্রথমে কি দেখো, সূর্য রশ্মির পতন কোণ মানে সূর্য থেকে পৃথিবীর যে কোণ সেই কোণের উপরে ভিত করে ইনসুলেশন অ্যামাউন্টটা কতটা হচ্ছে, কোথায় কম কোথায় বেশি সেটা আমরা জানবো। দেখো এই পিকচারটাতে এটা হলো সান আর এটা হচ্ছে আর্থ। তাহলে এই যে সূর্য রশ্মি ডাইরেক্ট আর্থের এই জায়গাটার উপরে কিরণ দিচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে ইনসুলেশনটা বেশি হচ্ছে। দেখো এখানে ডাইরেক্ট সানরেজ মানে সূর্য রশ্মি এই আর্থের এই মিডিলটাতে ডাইরেক্ট এসে পড়ছে, তার জন্য এখানে ইনসুলেশন বেশি হচ্ছে। কিন্তু যখনই সে এই দিকে যাবে বা পোলার এরিয়ার দিকে যাবে তখন কি হচ্ছে, দেখো সূর্যরশ্মির জায়গাটা অনেকটা বেশি নিয়ে নিচ্ছে। দেখো সূর্যরশ্মিটা এরকম পড়ছে, এরকম পড়ার ফলে কি হচ্ছে অনেকটা জায়গা সে ছিটিয়ে পড়ছে, তার ফলে কি হচ্ছে যে ইনসুলেশন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। একইভাবে এখানটা দেখো এরকম ডাইরেক্ট এসে পড়লেও মানে এরকম যেভাবে পড়ছে, তার ফলে এই জায়গায় সূর্যরশ্মিটা ছিটিয়ে পড়ছে, তার ফলে এখানে সূর্যরশ্মির পরিমাণটা কম হচ্ছে। কিন্তু এখানে একদম ডাইরেক্ট গিয়ে পড়ার ফলে সূর্যরশ্মিটা কি হচ্ছে একদম বেশি অ্যামাউন্ট হচ্ছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হচ্ছে ডাইরেক্ট এসে পড়ার জন্য, তাহলে এটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে। দেখো তাই ডাইরেক্ট এসে পড়ার জন্য এখানে কি হচ্ছে সূর্যরশ্মির পরিমাণটা বেশি হচ্ছে। একইভাবে এই পিকচারটা দেখো, এটা হচ্ছে আর্থ বলাই, এটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, এটা টেম্পার্ড এবং এটা পোলার রিজিয়ন। সূর্য সবসময় লম্বভাবে এই জায়গাটার উপরে কিরণ দেয়, তার ফলে কি হচ্ছে এখানে সূর্যরশ্মির অ্যামাউন্টটা বাড়ছে, যেহেতু ডাইরেক্ট এসে পড়ছে লম্বভাবে কিরণ দিচ্ছে, এরকম লম্বভাবে এসে পড়ছে সূর্যরশ্মিটা। দেখো একটু আগে আমরা যেটা ডাইরেক্ট সানরেজ বললাম, এরকম লম্বভাবে এসে কিরণ দিচ্ছে, তার ফলে সেখানে ইনসুলেশনটা বাড়ছে। কিন্তু এই জায়গাগুলোতে ইনসুলেশন কমছে, কারণ সূর্য থেকে যে দেখো এরকমভাবে এসে পড়ার জন্য এটা অনেকটা জায়গা জুড়ে পড়ছে, নিচেও একইভাবে এরকমভাবে এসে পড়ার জন্য অনেকটা জায়গা জুড়ে পড়ছে, তার ফলে সূর্যরশ্মির পরিমাণটা কমে যাচ্ছে, ইনসুলেশনের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে ইনসুলেশন কোথায় বেশি না টপিক্যাল অঞ্চলে বেশি বা নিরক্ষীয় অঞ্চলে। যত বেশি আমরা পোলারের দিকে যাব বা টেম্পারেট জোনের দিকে যাবো ততই বেশি কমতে থাকছে। তাহলে সূর্যরশ্মির পতন কোণটা বোঝালাম, যখন সূর্যটা ডাইরেক্ট এসে পড়ছে তখন ইনসুলেশনটা বাড়ছে, কিন্তু যখন পোলার রিজিয়নের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে অনেকটা পরিমাণে ছিটিয়ে যাচ্ছে, ছিটিয়ে যাওয়ার জন্য এখানে ইনসুলেশনের পরিমাণটা কম হচ্ছে। আগে আমরা পড়লাম সূর্যরশ্মির পতন কোণে, এবার যেটা বলবো সেটা হচ্ছে দিবাভাগের দৈর্ঘ্য। দিবাভাগ মানে হচ্ছে দিনের দৈর্ঘ্য। দেখো গ্রীষ্মকাল শীতকাল আমরা সবাই জানি গ্রীষ্মকালে দিন বড় হয় রাত ছোট হয়, গ্রীষ্মকালে দিনটা বড় হয় আর রাতটা ছোট হয়, আর শীতকালে কি হয় দিন ছোট হয় রাত বড় হয়। তাহলে যখন দিনটা সূর্যরশ্মি আমরা কখন পাই, দিনের বেলায় পাই, তাহলে দিনটা যখন ছোট হচ্ছে তাহলে সূর্য মানে দিনের পরিমাণটা যখন ছোট হয়ে যাবে তখন সূর্যরশ্মি মানে অ্যামাউন্ট অফ ইনসুলেশনের পরিমাণটা কম হবে, কারণ মানে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হবে, সূর্যরশ্মি কম পাবে গ্রীষ্মকালের তুলনায়। তাহলে দিনের দৈর্ঘ্যটাও কিন্তু ইনসুলেশনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, কারণ দিনের দৈর্ঘ্য যত কম হবে সূর্যরশ্মির পরিমাণটা তত কমবে, তার ফলে কি হবে ইনসুলেশনের পরিমাণটা কমে যাচ্ছে। কারণ যদি ধরো একটা দিনটা বড় দিনটা ছোট, আর আমরা সূর্যরশ্মি যখন পাই দিনে পাই, তাহলে যে যখন বড় দিন হবে তখন ভূপৃষ্ঠ যতটা পরিমাণে তাপ শোষণ করবে বা সৌররশ্মি যতটা পরিমাণে শোষিত হবে
দিনের দৈর্ঘ্য যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, সূর্যরশ্মির পরিমাণটা কম হবে। কেন কম হবে? কারণ শোষণের মাত্রাটা কম হবে, সেই জন্য দিনের দৈর্ঘ্য ইনসুলেশনের উপরে প্রভাব বিস্তার করে। বুঝতে পেরেছো? দিনের দৈর্ঘ্য ইনসুলেশনের উপরে কীভাবে প্রভাব বিস্তার করে? দিনটা যত ছোট হবে ইনসুলেশনের পরিমাণটা কমে যাবে। কারণ সৌররশ্মি আমরা পাই সূর্য থেকে। সূর্য কখন ওঠে? দিনের বেলায় ওঠে। তাহলে দিনটাই যদি ছোট হয় তাহলে সূর্যরশ্মির শোষণের পরিমাণটা কমবে, আর দিন যদি বড় হয় তাহলে সূর্যরশ্মির শোষণের পরিমাণটা বাড়বে। এবার যেটা বলবো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা হলো সান আর এটা হচ্ছে আর্থ, আর এটা হচ্ছে আর্থ। তাহলে ডিস্টেন্সটা, দূরত্বটা কার কম? তোমরা এই পিকচারটা দেখে বুঝতে পারছো এইখান থেকে এর দূরত্ব কম না এর দূরত্ব কম? আমরা এই পিকচার দেখে বুঝতে পারছি এটা দূরত্ব কম এটার তুলনায়। তাহলে যখন দূরত্বটা কম হচ্ছে তখন তাকে অনুসুর, আর দূরত্ব বাড়লে অপসুর অবস্থান বলা হচ্ছে। অনুসুর অবস্থা মানে দূরত্ব কম, তখন ডিস্টেন্স কত? 147 কিলোমিটার, আর অপসুর হচ্ছে 149 কিলোমিটার। তাহলে যখন ডিস্টেন্সটা কম হচ্ছে আর্থ থেকে সূর্য, পৃথিবী থেকে সূর্যে, তাহলে ইনসুলেশন বাড়বে, কারণ সূর্যরশ্মিটা বাড়বে। কিন্তু যখন ডিস্টেন্সটা বেশি হচ্ছে তখন কি হবে? সূর্যরশ্মিটা কি হচ্ছে? কম হবে। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যত কাছে হবে, যত কম হবে তত ইনসুলেশনের পরিমাণটা কমবে, আর যত বেশি হবে, ভুল বললাম, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যত কম হবে, ডিস্টেন্সটা যত কম হবে, ইনসুলেশন বা সূর্য থেকে আগত সৌররশ্মির পরিমাণটা তত বেশি হবে। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যত বাড়বে, ইনসুলেশন বা সূর্য থেকে আগত সৌররশ্মির পরিমাণটা তত কম হবে। ডিস্টেন্স বাড়ছে মানে সূর্যরশ্মি কমছে, সূর্যরশ্মি কমছে মানে ডিস্টেন্সটা বাড়ছে। কিন্তু ডিস্টেন্স যদি কমে তাহলে সূর্যরশ্মির পরিমাণটাও বাড়বে। তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক? যদি ডিস্টেন্স বাড়ে তো সূর্যরশ্মির পরিমাণ কমবে, আর যদি ডিস্টেন্স কমে তো সূর্যরশ্মির পরিমাণটা। এই হলো সৌর কলঙ্ক। সূর্যরশ্মি বা ইনসুলেশনের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত বেশি সৌর কলঙ্ক হবে ততই বেশি সূর্যরশ্মি বা অ্যামাউন্ট অফ ইনসুলেশনের পরিমাণটা বাড়বে। যত বেশি সৌর কলঙ্ক বাড়বে ততই বেশি অ্যামাউন্ট অফ ইনসুলেশন বা সৌররশ্মির পরিমাণটা বাড়বে। আমরা কি কি পড়লাম দেখো, তোমাদের বইয়ে দেওয়া আছে। সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশনের কারণ, সূর্যরশ্মির পতন কোণ, দিবাভাগের দৈর্ঘ্য, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আবহাওয়া মণ্ডলের স্বচ্ছতা ও সৌর কলঙ্ক। এই প্রশ্নটা তোমরা ব্রড কোশ্চেন হিসাবে নিজেরা রেডি করবে, ঠিক আছে? এবার আমরা বলবো হিট ব্যালেন্স বা পৃথিবীর তাপের সমতা। আমরা একটু আগে পড়লাম ইনসুলেশন নিয়ন্ত্রণের কারণগুলো কি কি। এবার যেটা পড়বো সেটা হচ্ছে হিট ব্যালেন্স বা পৃথিবীর তাপের সমতা। তাপের সমতা, সমতা মানে আমরা জানি সমান। তাহলে একটু হলেও বুঝতে পারছো, তাপের সমতা মানে সমান সমান হতে হবে, মানে যতটা পরিমাণে আসছে প্লাস যতটা বহির্গত হচ্ছে সেটাকে বলা হচ্ছে হিট ব্যালেন্স। ইনকামিং সোলার রেডিয়েশন ইকুয়াল টু আউটগোয়িং সোলার রেডিয়েশন, মানে ইনকামিং এবং আউটগোয়িং সোলার রেডিয়েশন এর মধ্যে যে সমতা সেটাকে বলা হচ্ছে হিট ব্যালেন্স বা তাপের সমতা। তাহলে হিট ব্যালেন্স কাকে বলে? না, পৃথিবী সূর্য রশ্মি ক্রমাগত পৃথিবী পৃষ্ঠে এলেও পৃথিবীর উষ্ণতা সব তাপের ফলস্বরূপ বাড়ে না। দিনের বেলায় যে পরিমাণ সৌর রশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে আসে, রাত্রিবেলায় তা বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়, তাকেই তাপের সমতা বলে। তাহলে দিনের বেলায় যে সূর্য রশ্মিটা ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী পৃষ্ঠে আসছে সেটা আবার রাত্রিবেলায় মানে লম্বা তরঙ্গরূপে ভূপৃষ্ঠ থেকে বিদায় নিচ্ছে, তার যে সমতা তাকে এক কথায় ইনসুলেশন বলা হচ্ছে, তাকে এক কথায় হিট ব্যালেন্স বলা হচ্ছে। হিট ব্যালেন্স মানে তাপের সমতা। তাহলে তাপের সমতা মানে যতটা পরিমাণে তাপমাত্রা বা সূর্য রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে দিনের বেলায় এবং রাত্রেবেলায় ঠিক ততটা পরিমাণে বিকিরণ হচ্ছে, তাকে এক কথায় বলা হচ্ছে হিট ব্যালেন্স বা পৃথিবীর তাপের। আচ্ছা, এবার তোমাদের বইয়ে দেখো হিট ব্যালেন্স সম্পর্কে দেওয়া হয়েছে। আমরা কি বললাম? হিট ব্যালেন্স কাকে বলে? না, পৃথিবীর পৃষ্ঠে দিনের বেলায় যে পরিমাণ সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে, রাত্রেবেলায় সেটা বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যাচ্ছে, তার যে সমতা তাকে হিট ব্যালেন্স বলে। দেখো, আমরা একটু আগে পড়লাম যে সূর্য থেকে যে পরিমাণ রশ্মিটা আসছে সেটাকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 34, দেখো এখানে বলেছে 34%।
এই যে 34% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না মহাশূন্যে ফিরে যায়, যাকে অ্যালবেডো বলে। বাকি যে 66% রয়েছে সেটা হচ্ছে কার্যকারী সৌরশক্তি। আর হিট ব্যালেন্স তাহলে কোন রশ্মির উপরে দেখতে পাওয়া যায়? কার্যকারী সৌররশ্মির উপরে দেখতে পাওয়া যায়। কেননা যে 34% যেটা ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছেই না, তাহলে সেটা ফিরে যাবে কি করে, তাই না? রাত্রেবেলায় সেটা তো মেঘ এবং বায়ুমণ্ডল দ্বারা প্রথমেই প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে চলে যাচ্ছে। তাহলে যে পরিমাণ শক্তিটা শোষিত হচ্ছে সেটাই প্রতিফলিত হবে, তবে সেটা ফিরে যাবে রাত্রেবেলায়। তাহলে যেটা শোষিত হচ্ছে তার উপরে বেস করে হচ্ছে হিট ব্যালেন্স। যেমন দেখো এখানে তোমাদের পিকচারে দেওয়া হয়েছে, খুব ভালো করে দেখো, বা তোমাদের বইয়েও দেওয়া আছে। দেখো এখানে বলছে, দেখো 66% মধ্যে 15% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে। দেখো এই যে 15% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে। 34% হচ্ছে অ্যালবেডো, যেটা ফিরে চলে যাচ্ছে আবার। তাহলে 15% কি হচ্ছে? 66% মধ্যে 15% বায়ুমণ্ডলের গ্যাস ধূলিকণা দ্বারা প্রতিফলিত হচ্ছে। তাহলে 66% থেকে 15% বাদ দিলে থাকছে কত? 51 মধ্যে 34% ভূপৃষ্ঠকে সরাসরি উত্তপ্ত করছে এবং 17% কি হচ্ছে? বিচ্ছুরিত রশ্মি গ্রহণ করে পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, মানে স্ক্যাটারিং হচ্ছে, সেটা বিচ্ছরণ ঘটছে। কত পার্সেন্ট? 17%। আবার একইভাবে কি হচ্ছে দেখো ফিরে যাচ্ছে, 34% অ্যালবেডো হিসেবে ফিরে যাচ্ছে। 15% যেটা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের ধূলিকণা তার দ্বারা শোষিত হয়েছিল সেটা আবার ফিরে চলে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে। আর যে 51% যেটা আছে, যেটা 51% যেটা ভূপৃষ্ঠে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে 17% বিচ্ছুরণ ঘটে, আর বাকি 34% প্রত্যক্ষভাবে এসে শোষিত হচ্ছে, সেটা আবার প্রতিফলিত হচ্ছে। কিভাবে প্রতিফলিত হচ্ছে দেখো না, 23% পার্থিব বিকিরণ, 19% বাষ্পীভবন এবং 9% পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। কিভাবে প্রতিফলিত হচ্ছে না, 23% পার্থিব বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে এবং বাষ্পীভবনের মাধ্যমে 19% এবং পরিচলন মাধ্যমে 9%। যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে আগত সৌররশ্মি কতটা পরিমাণে বাষ্পীভবনের দ্বারা প্রতিফলিত হয়, তখন বলবে 19%। এভাবে প্রত্যেকটা জিনিস মনে রাখবে, কার দ্বারা কত পার্সেন্ট শোষিত হচ্ছে এবং কিসের দ্বারা কত পার্সেন্ট প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, আর তোমাদের বই অ্যালবেডো কাকে বলে সেটাও এখানে বলা হয়েছে, তোমরা দেখে পড়ে নেবে। তাহলে এই হলো তাপের সমতা বা হিট ব্যালেন্স, কতটা পরিমাণে সূর্যরশ্মি আসছে আর কতটা পরিমাণে ব্যালেন্স। এবার যেটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। কি কি পদ্ধতি দেখো? বিকিরণ পদ্ধতি, পরিবহন আর পরিচলন, অ্যাডভেকশন পদ্ধতি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়, যদি 2 নম্বরের কোশ্চেন হয় বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি, তখন তোমরা লিখবে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো হলো বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি এবং অ্যাডভেকশন পদ্ধতি। তাহলে কোন কোন পদ্ধতি বললাম না? বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, অ্যাডভেকশন পদ্ধতি। হচ্ছে বিকিরণ পদ্ধতি কাকে বলে? বিকিরণ পদ্ধতি কাকে বলে না, কোনো রকম মাধ্যম ছাড়াই যখন তাপ বিচ্ছুরিত হচ্ছে, স্ক্যাটারিং হচ্ছে তখন এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি বিকিরণ পদ্ধতি। কোনো রকম মাধ্যম ছাড়াই যখন তাপটা বিচ্ছুরণ ঘটছে বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা এবং বায়ুমণ্ডলে উত্তপ্ত হচ্ছে, তাকে এক কথায় বিকিরণ পদ্ধতি বলা হচ্ছে। এবার পড়ব পরিবহন পদ্ধতি কাকে বলে। পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি কি না, পাশাপাশি অণু সংস্পর্শে তাপের সঞ্চালন হওয়াকে পরিবহন পদ্ধতি বলা হচ্ছে। পাশাপাশি অণু সংস্পর্শে তাপের সঞ্চালন হওয়াকে পরিবহন পদ্ধতি বলা হচ্ছে। দেখো এখানে দুটো লোহার ডান্ডা, একটা হচ্ছে লোহার ডান্ডা, এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর। 1 নম্বরটা হচ্ছে বেশি উত্তপ্ত, 2 নম্বর হচ্ছে কম উত্তপ্ত।
এই বেশি উত্তপ্ত এর সংস্পর্শে এসে এটা উত্তপ্ত হচ্ছে। তাহলে কি আমরা বইতে লেখা আছে অণুর সংস্পর্শে, এখানে দেখো কোনো কিছু সংস্পর্শে এই বেশি উত্তপ্ত এই লোহাখণ্ডটা সংস্পর্শে এসে এটা উত্তপ্ত হচ্ছে। তাহলে যখন কোনো কিছু সংস্পর্শে এসে উত্তপ্ত হচ্ছে এবং তাপের সঞ্চালন ঘটছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে পরিবহন পদ্ধতি। এবার যেটা বলবো সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি। আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে সকল শক্তি উৎস হলো সূর্য। সূর্য থেকে আগত সৌররশ্মি প্রথমে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে। উত্তপ্ত করার ফলে ভূপৃষ্ঠে সংলগ্ন বাতাসটাও কি হচ্ছে, তুলনামূলকভাবে গরম হচ্ছে উপরে অবস্থিত বায়ুর তুলনায়। তার ফলে হচ্ছে কি এই উত্তপ্ত বাতাস ওপরে পৃষ্ঠে উঠে আসছে। এই বাতাস উত্তপ্ত, এখানকার বাতাসটা উত্তপ্ত উলম্ব ভাবে হচ্ছে। দেখো এই বাতাসটা ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হওয়ার ফলে এই বাতাসটা উত্তপ্ত হওয়ার পরে এর সংস্পর্শে এসে যে বাতাস আছে সেটা উত্তপ্ত হচ্ছে। এইভাবে বায়ুমণ্ডল কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। তাহলে প্রথমে সূর্য থেকে আসছে সূর্য রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরগুলি ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং বায়ুমণ্ডল ক্রমশ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং বায়ুমণ্ডল ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। অ্যাডভেকশন পদ্ধতিটা অনুভূমিকভাবে বা সমান্তরালভাবে প্রবাহিত হয়। কিভাবে প্রভাবিত হচ্ছে সমান্তরালভাবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি লু, বায়ুর অনুভূমিক প্রবাহ অনুভূমিকভাবে যেটা প্রভাবিত হচ্ছে সেটাকে বলছে অ্যাডভেকশন। তাহলে বায়ুমণ্ডল মূলত এই চারটে পদ্ধতিতে মেনলি উত্তপ্ত হচ্ছে। সেগুলো কি কি? বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি যেটা অণু সংস্পর্শে এসে উত্তপ্ত হচ্ছে, বিকিরণ পদ্ধতি বিচ্ছরণের মাধ্যমে, পরিচলন পদ্ধতি যেটা উলম্বভাবে উত্তপ্ত হচ্ছে, আর অ্যাডভেকশন হচ্ছে অনুভূমিক সমান্তরালভাবে উত্তপ্ত হচ্ছে, যেমন লু। তাছাড়াও অন্যান্য পদ্ধতিও রয়েছে, যেমন প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, বায়ুমণ্ডলে উপস্থিত সমস্ত কঠিন বায়ুকণা, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি সূর্য থেকে আসা শক্তিকে সরাসরি শোষণ করে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এছাড়াও এই চারটে পদ্ধতি ছাড়াও রয়েছে প্রত্যক্ষ শোষণ, মানে বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প এরা কি হচ্ছে সরাসরি সূর্যরশ্মিকে শোষণ করছে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। বায়ুর সংকোচন এবং প্রসারণ। বায়ুর সংকোচন আর প্রসারণটা কি? সংকোচন মানে সংকুচিত হয়ে যাওয়া, জিনিসটা কুঁকড়ে যাচ্ছে, আর প্রসারণ মানে সেটা বাড়ছে। বায়ুর সংকোচন ও প্রসারণের মাধ্যমেও কিন্তু উত্তপ্ত হচ্ছে। দেখো এটা হচ্ছে সংকুচিত বায়ু, কুঁকড়ে আছে বায়ুটা, এরকম সংকুচিত আছে। সূর্য থেকে উত্তাপ আসছে, উত্তাপ হওয়ার ফলে বায়ু ক্রমশ ধীরে ধীরে বাড়ছে, আয়তনে বাড়ছে, প্রসারণ ঘটছে, কেননা সূর্য থেকে আগত রশ্মিটা বায়ুটা শোষণ করে উত্তপ্ত হচ্ছে। যেমনি উত্তপ্ত হচ্ছে সেটা হালকা হয়ে যাচ্ছে এবং সেটা ক্রমশ আয়তনে বাড়ছে। তাহলে সংকোচন প্রসারণ পদ্ধতি বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, অ্যাডভেকশন পদ্ধতি, প্রত্যক্ষ শোষণের দ্বারা শোষণ করে উত্তপ্ত হওয়ার পদ্ধতি এবং সংকোচন প্রসারণের মাধ্যমে পদ্ধতি। এই পিকচারে বায়ু উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করা হয়েছে। যেমন বিকিরণ পদ্ধতি, দেখো এটা বিচ্ছুরিত হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে বিচ্ছুরিত হচ্ছে বিকিরণ পদ্ধতি। পরিবহন পদ্ধতি কোনো হচ্ছে সংস্পর্শে এসে, আর পরিচলন পদ্ধতি যেটা উলম্ব ভাবে হচ্ছে। এবার আমরা বলবো 6 এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার। 6 এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার কে আবিষ্কার করেছিলেন? জেমস 6 কত খ্রিস্টাব্দে? 1782 সালে। এটা একটা কোশ্চেন হতে পারে যে 6 এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার কে আবিষ্কার করেছেন? জেমস 6 কত খ্রিস্টাব্দে? 1782 সালে। 6 এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায়? না দৈনিক, মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা এবং তাপমাত্রার প্রসার আর দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায়। এবার প্রশ্ন হচ্ছে যে দৈনিক সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কখন পাওয়া যায়? না দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায় 2টো থেকে 4টে, বিকেল 2টো থেকে 4টে পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে ভোর 4টে থেকে 6টা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে সূর্য ঠিক দুপুর 12টার সময় পৃথিবী পৃষ্ঠের উপরে উলম্ব ভাবে কিরণ দেয়। তাহলে তাপমাত্রা তো 12টার সময় পাওয়া দরকার সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু তা হয় না।
কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায় 2 থেকে 4টের মধ্যে। কেন পাওয়া যায়? কারণ হচ্ছে যে 12টার সময় সূর্যটা পৃথিবী পৃষ্ঠের উপর উল্লম্বভাবে কিরণ দেয়, সেই তাপটাকে শোষণ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত হতে সময় লাগে। তার জন্যই সর্বোচ্চ তাপমাত্রা কখন রেকর্ড করা যায় 2 থেকে 4টে 2 to 4 PM, এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 2 to 4 to 6 AM। সর্বোচ্চ তাপমাত্রা 2 to 4 PM এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে সকাল 4টে থেকে 6টা 4 to 6 AM। ঠিক আছে, এবার আমরা বলবো দৈনিক, মাসিক এবং বার্ষিক গড় তাপমাত্রা কাকে বলে। দৈনিক গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করার ফলে যেটা পাবো সেটাকে আমরা বলবো দৈনিক সর্বোচ্চ গড় তাপমাত্রা। কেন? কারণ সর্বোচ্চ তাপমাত্রা ধরছি, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে, আমরা দুটো জিনিস ধরছি, তাই দুটো জিনিসকে যোগ করে 2 দিয়ে ভাগ করার ফলে যেটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। মাসিক গড় তাপমাত্রা কাকে বলে না, মাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে দিনটা, মানে যে দিনের তাপমাত্রা সব থেকে বেশি তাকে সেই দিনের তাপমাত্রাকে রেকর্ড করতে হবে, এবং যে দিনের তাপমাত্রা সব থেকে কম সেই দিনের তাপমাত্রাকে রেকর্ড করে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে মাসিক গড় তাপমাত্রা। আর বার্ষিক বছরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দিনের তাপমাত্রাকে যোগ করে 2 দিয়ে ভাগ করার ফলে যেটা পাবো সেটাকে আমরা বলছি বার্ষিক গড় তাপমাত্রা। আর উষ্ণতার প্রসার কাকে বলে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য তাকে আমরা বলবো উষ্ণতার প্রসার। যেমন দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য ঘটে তাকে বলছি আমরা দৈনিক তাপমাত্রা প্রসার। কোনো মাসের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রাকে বাদ দিলে যেটা পাবো সেটাকে বলবো আমরা মাসিক উষ্ণতার প্রসার। মানে মাসিক উষ্ণতার প্রসার মানে বেশি উষ্ণতা এবং কম উষ্ণতা, এই দুটোকে মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে উষ্ণতার প্রসার। আর বার্ষিক হচ্ছে বছর, তাহলে বার্ষিক কি হচ্ছে বছর, মানে বছরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। তাহলে আজকে আমরা কি বললাম, ইনসোলেশন কাকে বলে, ইনকামিং সোলার রেডিয়েশন, অ্যালবেডো কি, কার্যকারী সৌর বিকিরণ কি, হিট ব্যালেন্স কাকে বলে, ইনসোলেশন নিয়ন্ত্রণের কারণগুলো কি কি, তারপরে বললাম বায়ুমণ্ডল উত্তপ্ত হবার পদ্ধতিগুলো কি কি, আর 6 গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন তোমরা করবে, সে যেমন ইনসোলেশন কাকে বলে, তারপরে অ্যালবেডো কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, সৌর রশ্মি নিয়ন্ত্রণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। আর কি পড়বে না, 6 গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার কাকে বলে, কে দিয়েছিল, কত সালে দিয়েছিল, তাছাড়া বার্ষিক তাপমাত্রা কাকে, মাসিক তাপমাত্রা, দৈনিক তাপমাত্রা, উষ্ণতার প্রসার কাকে বলে ইত্যাদি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা রেডি করে রাখবে।